11 ঘন্টা পরও উদ্ধার হয়নি ব্রিজ ভেঙে তুরাগে পড়া ট্রাকটি। এখনো দুর্ঘটনাস্থলে যাননি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কেউ। এক সেকেন্ডের বড় শালাই এই রাস্তা যখন চলাফেরা করতেছি, এই যে এত মানুষ যাতায়াত করে, মানুষেরও রিস্ক, গাড়িগুলোতে রিস্ক তো থাকেই। বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বিক্ষোভ, আহত 2 সহপাঠীর সুচিকিৎসার দাবি। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। এখনো বদলায়নি আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতা। সিজিএস এর সংলাপে র্যাব বিলুপ্তি ও দোষী পুলিশের বিচার ও র্যাব বিলুপ্তির ওপর গুরুত্ব আরোপ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। দুর্ঘটনার 11 ঘন্টা পরও তুরাগ নদ থেকে তোলা হয়নি টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে পড়া ট্রাকটি। এখনো দুর্ঘটনাস্থলে যায়নি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা। ভোরের এই দুর্ঘটনার পরের চিত্র জানাচ্ছেন সহকর্মী আকলাকুজ্জাফা। পাথর বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বেরোচ্ছিল। ভোর 5টার আগে টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায়। মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি। এটি নষ্ট ছিল, এটা কাজ ধরছে, কাজ করে না, এরকম পুরা আমরা যাবতীয় যাতায়াত করি দেখি কাজ করে না, এমনই অ্যাক্সিডেন্ট যায়। এর লিগে যার জন্য এই গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছিল। আহত হন ট্রাকের চালক, খোঁজ নেই হেলপারের। আলো না ফোটায় খুব বেশি যান চলাচল ছিল না তখন রাস্তায়। আমি হাইটা যাই, অনেক সময় আমি বাসে করে যাইতে চাই না, কারণ আপনার ভয় করে যে ওইটা কাঁপে ব্রিজটা। এখন যে বৃষ্টি দিয়ে যাচ্ছেন এটা কি নিরাপদ? না, এটাও নিরাপদ না। কিভাবে ভেঙে পড়ল ব্রিজটি, এ নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালায় যমুনা নিউজ। 10 টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা মানে না কোনো পরিবহন। তাছাড়া আগেও কয়েকবার ছোট দুর্ঘটনায় মেরামতের দিকে পাত্তাই দেয়নি সড়ক ও জনপথ বিভাগ। উপর কমপ্লিট করছে, নিচে এখানে একটা ভালোভাবে রাস্তা করার দরকার ছিল খুব জরুরিভাবে, ওটা না করে উপরটাই কমপ্লিট করছে। ঢাকা থেকে 31টি জেলায় চলাচলের রাস্তা এটি। পাশাপাশি 3টি ইস্পাতের ব্রিজ, একটি সকালবেলা ভেঙে পড়েছে এবং রয়ে গেছে আরও দুটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেটি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যায় যানবাহনগুলো, এটি হচ্ছে সেই ব্রিজ। মেরামত চলছে ঠিক এভাবেই। দিনের বেলার যে অবস্থা, রাতে তাহলে কি পরিস্থিতি হয়? এ পথে যারা চলাফেরা করেন তারা বলেন, ব্রিজ দিয়ে মানুষ হেঁটে গেলে পর্যন্ত ব্রিজটি কাঁপে। সেখানে ভারী যানবাহন কি করে চলবে নিরাপদে? হাঁটাচলা করে তখন দেখবেন যে স্থির করে কাঁপে, কখন না কখন দুর্ঘটনা হয়ে যায়। রাস্তা চলাফেরা করি বা হাজবেন্ড যখন কর্মক্ষেত্রে বের হয় তখন আমাদের আসলে অনেকটা টেনশন থাকতে হয় যে কি হইলো, কখন কি হবে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে আছে ট্রাকটি। খোঁজ নেই কোনো কর্তৃপক্ষের। শেষমেশ কথা হয় গাজীপুর পুলিশের সাথে। না, এটা তো আমরা কি উদ্ধার করবো? নদী থেকে তো আর পুলিশের সামর্থ্য নেই উদ্ধার করার। তাহলে নদী কি ইয়ার বিডব্লিউটি এর? হ্যাঁ, ওরা করবে অথবা উঠছেন হাইওয়ে যারা করার তারা করবে। উঠছেন হাইওয়ে বলতেছে শনিবার, ডিএমপি বলতেছে আমাদের না, তাহলে জিএমপি বলতেছে আমাদের না। তুমি তো আমাদের কি কোনোভাবে হইতে পারে নদী থেকে ট্রাক উদ্ধার করার দায়িত্ব কি পুলিশের? ভেঙে পড়া এই ব্রিজ এবং তার পাশের যে ইস্পাতের ব্রিজটি আছে, এই দুটোর বয়স কিন্তু খুব বেশি নয়। উপরে যখন এই বিআরটি ফ্লাইওভারটি চালু হয় তখনই এই দুটি ব্রিজ করা হয় এবং এখানে এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো দেখা নেই। পুলিশ বলছে পানিতে যখন পড়ে গেছে এই ট্রাকটি উঠানোর দায়িত্ব পুলিশের নয়, বিআইডব্লিউটি এর। বিআইডব্লিউটি কে ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না। পাশেই সড়ক ও জনপথ বিভাগের যে অফিস, সেখানেও যোগাযোগ করা হয়েছে, তাদেরকে ফোন করা হয়েছে, তারা এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেননি। আখলাকুজ্জাফা, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ প্রধান। একটু পলাশের কাছে যেতে চাই। পলাশ, আমাদের জানাবেন যে ব্রিজ ভেঙে যাওয়ার পর মহাসড়কে তো ভয়াবহ অবস্থা, সেক্ষেত্রে ট্রাক উদ্ধারে এখন যে তৎপরতা শুরু হওয়ার কথা সেটা কেমন চলছে, সবশেষ তথ্য দিবেন। নাবিলা, আসলে প্রায় 10 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখনো কিন্তু উদ্ধার তৎপরতার বিষয় যদি বলি, সেক্ষেত্রে বলবো যে কিছুক্ষণ আগে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ডিএমপি পুলিশ
বিআইডব্লিউটি এবং সড়ক অথরিটির সাথে যোগাযোগ করেছে। আসলে কেউ কিন্তু এই বিষয়টা আসলে দায়ভার নিচ্ছে না, অর্থাৎ উদ্ধার তৎপরতা সম্পর্কে যদি জানতে চায় তারা বলছিল যে আসলে সেটি তাদের নিয়ন্ত্রণে বা তাদের আন্ডারে নাই, যে কারণে কিন্তু আসলে এটি সময় লাগছে। যে ট্রাকটি পড়ে আছে আসলে সেটি কিন্তু ঠিক একইভাবে কিন্তু পড়ে রয়েছে। আর এই ট্রাক এবং ট্রাকের হেল্পার যারা আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এখানে কিন্তু যে ট্রাক ড্রাইভার যিনি রয়েছে তিনি যেহেতু গুরুতর আহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তাকে রেফার করা হয়েছে। আর যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি সেক্ষেত্রে বলবো যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এটি একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তাদেরকে যেন কামারপাড়া যে সড়কটি রয়েছে শাখা সড়ক এবং বিআরটি এর যে ওভারব্রিজ রয়েছে সেটি যেন আসলে ব্যবহার করা, অন্যথায় যে নিচের যে 3টি বেইলি ব্রিজ রয়েছে সেটি কিন্তু আসলে চলাচলের জন্য অনেকটি ঝুঁকিপূর্ণ রয়েছে। অর্থাৎ বাকি যে 2টি ব্রিজ রয়েছে সেটিও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার যে কোনো মুহূর্তের সম্ভাবনা রয়েছে। এতে করে বলা যায় যে উদ্ধারের যে তৎপরতা আসলে কখন হবে, কখন নাগাদে কাজ করবে সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়। নাবিলা, পলাশ সবশেষ তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এখনো আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা নিয়ে সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন তারা। বলেছেন র্যাব বিলুপ্ত ও পুলিশের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে, অন্যথায় সংস্কার ব্যর্থ হবে শঙ্কা তাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ ও র্যাবকে। গুম, খুন ও ছাত্র জনতা হত্যার হাতিয়ার হয়ে কাজ করেছে বাহিনীগুলো। পুলিশ আসলে জনগণের বন্ধু তো নাই, বরং নট সো হার্শ একটা ওয়ার্ড যদি আমি ইউজ করি, জনগণের শত্রুর একটা পজিশনে পুলিশ চলে গেছে। আমি মনে করি অ্যাপোলজি সাফাইস করে না, এর পাশাপাশি জাস্টিসেরও প্রয়োজন আছে। আজকের পুলিশ বাহিনী এই তাদের পিছনে কারা এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। করাপশনটা কিভাবে কমানো যায়, যে 3 টিয়ার সিস্টেম থেকে সবাই বলছে যে 2 টিয়ার সিস্টেম অফ রিক্রুটমেন্টে যদি আমরা চলে আসি তাহলে হয়তো করাপশনটা, দলীয়করণ বেশ কিছু দূর কমবে। 5 আগস্টের অভ্যুত্থানের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে পাল্টায়নি বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। গত 3 মাসের যে রিপোর্ট আমাদের প্রকাশিত হয়েছে সেখানে 9 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার, 9 জন, এবং সেই 9 জনের মধ্যে 6 জন টর্চারে, 3 জন গুলিতে। অর্থাৎ এই প্রবণতা কিন্তু থেমে থাকেনি। যে মামলাগুলি এখন হচ্ছে প্রত্যেকটা মামলায় কিন্তু ব্যাপক সংখ্যক আসামি দেওয়া হচ্ছে, নিরীহ লোকদের আসামি দেওয়া হচ্ছে। এই মামলাগুলি থেকে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। যারা যখন ক্ষমতায় থাকে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসন নিয়ন্ত্রণ করতে চায়, সচিবালয় নিয়ন্ত্রণ করতে চায়। গত 4 মাসে যে মামলাগুলো হয়েছে, পুলিশ করেছে অথবা পুলিশকে দিয়ে করানো হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি? বাংলাদেশের এই সকল পরিস্থিতির সাথে শুধু পুলিশ জড়িত থাকে না, অন্যান্য যে সকল বাহিনীর কথা উল্লেখ করলাম তারাও জড়িত থাকে। বর্তমানে যদি আমরা মাঠ পর্যায়ে দেখি তাহলে সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কাজেই সেসব জায়গাতেও আমাদের নজর দিতে হবে। সার্বিক অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি লিডারশিপ নির্বাচন থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা অন্যান্য কর্মকাণ্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোনো প্রতিফলন দেখা যায়? তাহলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে? আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি
এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে। আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। সংলাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশও করেছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের চ্যারিটি কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, কনসার্ট তো ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে কেমন দেখছেন শ্রোতা দর্শকদের ভিড় এবং সবকিছু মিলে কেমন চলছে? এরই মধ্যে কিন্তু সিলসিলা তাদের পারফরমেন্স শুরু করে দিয়েছে। মোটামুটি 4টার দিক থেকেই এখানে সিলসিলার পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে। 2:30টার দিক থেকে দর্শকদের যারা টিকিট কেটেছিলেন তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, অর্থাৎ গেট খুলে দেওয়া হয়েছিল। এখন সিলসিলা পারফর্ম করছে স্টেজে, এবং এরপর আস্তে আস্তে অন্যান্য যারা পরিবেশন তাদের পারফরমেন্স দেওয়ার কথা তারা আস্তে আস্তে এরপর স্টেজে উঠবেন, তাদের পারফরমেন্স দেবেন। যেমনটি আমরা জানি যে সিলসিলা ছাড়াও কিন্তু আর্টসেল, চিরকুট, আফটার ম্যাথের মতো ব্যান্ডগুলা কিন্তু এখানে আজকে পারফরমেন্স দিবে, এবং সেই সঙ্গে র্যাপ সঙ্গীত শিল্পী শেজান এবং হান্নানও রয়েছেন। তবে মূল আকর্ষণ যিনি রাহাত ফাতে আলী খান, যিনি পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তিনি কিন্তু ঠিক কয়টা নাগাদ আসলে স্টেজে উঠবেন সেই বিষয়টি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হয়তো রাত একটু গভীর হলেই তার মনোমুগ্ধকর সুরের ছোঁয়া পাবে ঢাকাবাসী। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যে পুরো আর্মি স্টেডিয়ামের অঞ্চলটি ঢেকে ফেলা হয়েছে। প্রচুর সেনাবাহিনীর সদস্য, প্রচুর পুলিশ সদস্য, 400-র বেশি নিরাপত্তা কর্মীও রয়েছে আমরা দেখেছি, এবং সব মিলে সবাই যেটি বলছেন নিরাপদ পরিবেশে সুন্দরভাবে পুরো কনসার্টটি যাতে শেষ হয় সেইটি আসলে সকলের প্রত্যাশা। এখন ঐশী, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ব্রডকাস্ট জার্নালিস্টদের অংশগ্রহণে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর 5ম সম্প্রচার সম্মেলন। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে চলছে এই সম্মেলন। প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সকালে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদদের জন্য শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সম্মেলনে সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়ে পত্রিকা বা টেলিভিশন বাজারে আসছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই, সাংবাদিকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে। ডিজিটাল নিরাপত্তা আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিলের দাবি জানান তিনি। মুগ্ধ আর ফিরবে না, সিদ্ধ আছে, তার বড় ভাই দীপ্ত আছে। এই দীপ্ত যে ঘোষণা আছে দিয়েছে ইকোনমিক্স, তার জন্য আমি সত্যি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করি। সংস্কারের এই কাজটা খুব বড় কাজ হবে। অন্তর্বর্তী সরকার আশু করণীয় হিসাবে কিছু করুক, আর রাজনৈতিক সরকার দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করুক, সেটা আমরা প্রত্যাশা করব। একটি গণতান্ত্রিক সমাজের বুনিয়াদ তথ্য অধিকার, সেই অধিকার শক্তিশালী করার পথে এগোবে দেশ, শক্তিশালী হবে গণমাধ্যম, এই আশাবাদ ব্যক্ত করছে আজকের এই সম্মেলন। যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর ছুরিকাঘাতে হাফিজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। দুপুরে ডিএমপি সেন্টারে এই তথ্য জানান ডিএমপি ওয়ারি জোনের ভারপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার মফিজুল ইসলাম। গেল 18 ডিসেম্বর কামরুল তার বন্ধুদের সাথে সাজেক ঘোরার জন্য সায়দাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে, ছিনিয়ে নেয় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখে শাকিল ও আশরাফুল নামের 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। বাকিদের আটক করতে অভিযান চলছে।